স্বাগত জানাচ্ছি আরটিভির সকালের সংবাদে। আপনাদের সঙ্গে রয়েছি আমি হাবিবা আফরোজ। গাজায় যুদ্ধ বন্ধে অবশেষে রাজি হয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাস ও ইসরায়েল। এই তথ্য নিজেই জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুদ্ধ বন্ধ ও জিম্মি মুক্তি সংক্রান্ত ট্রাম্পের 20 দফা পরিকল্পনার প্রথম পর্যায়ের বাস্তবায়নে একমত হলে এই ঘোষণা দেন তিনি। এছাড়া চুক্তি হলে সেটার ঘোষণা দেওয়ার জন্য মিশরে যাওয়ার কথাও বলেছেন মার্কিন প্রেসিডেন্ট। আর জানাচ্ছেন ইমরুল হাসান। নিজের ট্রুথ সোশ্যালে দেয়া পোস্টে ট্রাম্প জানান, ইসরায়েল ও হামাস উভয়ই তার শান্তি পরিকল্পনার প্রথম পর্যায়ে সই করেছে। খুব শিগগির সব জিম্মিকে মুক্তি দেওয়া হবে। সেই সঙ্গে ইসরায়েল নিজেদের সেনাতে নির্ধারণ করা একটি সীমানায় সরিয়ে আনবে বলেও জানান তিনি। এই ঘোষণার কয়েক ঘন্টা আগে ডোনাল্ড ট্রাম্প সাংবাদিকদের জানিয়েছিলেন, মিশরে হামাস ও ইসরায়েলের মধ্যে চলা যুদ্ধবিরতি আলোচনায় আলোচকেরা একটি চূড়ান্ত চুক্তির খুব কাছাকাছি পৌঁছে গেছেন। চুক্তি হলে সেটার ঘোষণা দেওয়ার জন্য মিশরে যাওয়ার কথা বলেন ট্রাম্প। এরপর হোয়াইট হাউস থেকে জানানো হয়, ওয়াশিংটনের ওয়াল্টার রিড মেডিকেল সেন্টারে শুক্রবার সকালে পূর্ব নির্ধারিত বার্ষিক স্বাস্থ্য পরীক্ষায় অংশ নেবেন প্রেসিডেন্ট ট্রাম্প। এরপর তিনি মিশরে যেতে পারেন। যুদ্ধবিরতিতে দুই পক্ষের সম্মত হওয়ার পর ট্রাম্পের সঙ্গে টেলিফোনে কথা বলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ইসরায়েলের জন্য একটি দারুণ দিন বলেও অভিহিত করেন নেতানিয়াহুর দপ্তর। ইসরায়েলের মন্ত্রিসভা এই পরিকল্পনার অনুমোদন দিতে পারে। সে সঙ্গে পার্লামেন্টে ট্রাম্পকে ভাষণ দিতে আমন্ত্রণ জানিয়েছেন নেতানিয়াহু। গেল মাসে গাজা নিয়ে 20 দফা শান্তি পরিকল্পনা ঘোষণা করেন ডোনাল্ড ট্রাম্প। ইসরায়েল ও হামাস দুই পক্ষই তার পরিকল্পনায় ইতিবাচক সাড়া দেয়। এর পরিপ্রেক্ষিতে সোমবার মিশরের পর্যটন শহর শার্ম আল শেখে দুই পক্ষের মধ্যে আলোচনা শুরু হয়। চলমান আলোচনায় কাতার, তুরস্ক, মিশর ও যুক্তরাষ্ট্রের ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেন। 2023 সালের 7 অক্টোবর ইসরায়েলে হামলা চালায় হামাস। এ পর্যন্ত 1219 জন নিহত হন। জিম্মি করা হয় 251 জনকে। তাদের মধ্যে 47 জন এখনো জিম্মি। এর মধ্যে 25 জন বেঁচে নেই বলে দাবি করেছে ইসরায়েলি বাহিনী। ওই দিন থেকেই গাজায় টানা নৃশংসতা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। হামাস নিয়ন্ত্রিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য বলছে, গেল 2 বছরে ইসরায়েলের হামলায় গাজায় অন্তত 67,173 জন নিহত হন। তাদের মধ্যে 20,179টি শিশু। ইমরুল হাসান, আরটিভি। বিদেশি কর্মসংস্থানের নামে পাকিস্তানের নিষিদ্ধ ঘোষিত সংগঠন তেহরিকি তালেবানে যুক্ত বাংলাদেশের অন্তত 25 তরুণ দারিদ্র্য ও ধর্মভীতিকে ব্যবহার করে কৌশলে তাদের পাচার করছে একটি চক্র। নেপথ্যে জড়িতদের খুঁজে বের করতে কাজ শুরু করেছে পুলিশ। তবে এ থেকে রেহাই পেতে সামাজিক ও পারিবারিক সচেতনতার উপর জোর দিচ্ছেন বিশ্লেষকরা। আর জানাচ্ছেন আব্দুর রহিম। 26 সেপ্টেম্বর রাতে পাকিস্তান আফগানিস্তান সীমান্তের খাইবার পাখতুনখোয়া ও কারাক জেলায় পাকিস্তানি নিরাপত্তা বাহিনীর গুলিতে নিহত হন তেহরিকি তালিবানের 17 সদস্য। তাদেরই একজন বাংলাদেশের মাদারীপুর জেলার কালিকাপুর ইউনিয়নের দুধখালী গ্রামের তরুণ ফয়সাল মোড়ল। সঙ্গে থাকা আইডি কার্ড ও অন্যান্য ডকুমেন্ট দেখে তার পরিচয় নিশ্চিত হয় সেখানকার নিরাপত্তা বাহিনী। এমন খবরে বাঘহীন বাবা আব্দুল আওয়াল মোড়ল সহ পরিবারের সদস্যরা হিসাব মেলাতে পারছেন না প্রতিবেশীরাও। ও তো কেমনে কেমনে বিদেশে গেল জানি না, যেদিন গেছে পরদিন শুনি ও ডুবাই গেছে গা। শুধু ফয়সালই নয়, এমন আরো 3 জন নিহত হওয়ার তথ্য রয়েছে গোয়েন্দা সংস্থার কাছে। পাকিস্তান ইসলামী খেলাফত প্রতিষ্ঠার জিহাদে তাদের জড়িয়ে পড়ার খবরে উদ্বিগ্ন অ্যান্টি টেররিজম ইউনিট। আমরা আসলে অন্যান্য গণমাধ্যমের সাহায্যে আমরা জেনেছি বা অ্যান্টি টেররিজম ইউনিট জেনেছে যে এরকম একটি ঘটনা পাকিস্তানে ঘটেছে। তো সেটা সংক্রান্তে আমাদের এটিউর পক্ষ থেকে আমরা তথ্য সংগ্রহ করছি। বিশ্লেষকরা বলছেন, এ ধরনের কর্মকাণ্ড থেকে তরুণ সমাজকে রক্ষা করতে সামাজিক ও পারিবারিক সচেতনতার বিকল্প নেই। জীবন নির্বাহের জন্য যে প্রয়োজনীয় অর্থ, সেই অর্থ প্রদান করে তাকে নানাভাবে প্রলুব্ধ করে, নানাভাবে প্ররোচিত করে। তরুণদের জন্য একটি নিশ্চিত ভবিষ্যতের রূপরেখা যদি তৈরি করতে না পারে, অনাকাঙ্ক্ষিত প্রক্রিয়ার সাথে বা বিপ্লব বা
এই কোনো মতাদর্শ প্রতিষ্ঠার কাজে এই ধরনের উগ্রতার সাথে সম্পৃক্ত হবে। বাংলাদেশের এ তরুণরা কাদের প্ররোচনার শিকার হয়ে কথিত জিহাদে জড়াচ্ছে তা জানতে পারছে না পরিবারের সদস্যরাও। তাদের খুঁজে বের করতে কাজ করে যাচ্ছে পুলিশের বিশেষ শাখা অ্যান্টি টেররিজম ইউনিট। আব্দুর রহিম, RTV, ঢাকা। জুলাই সনদ বাস্তবায়নে গণভোটের বিষয়ে একমত হতে পারলেও শেষ পর্যন্ত গণভোটের সময়, প্রক্রিয়া এবং নোট অব ডিসেন্ট নিয়ে ঐকমতে পৌঁছতে পারেনি রাজনৈতিক দলগুলো। এসব ইস্যুতে নিজ নিজ অবস্থানে অনড় রয়েছে বিএনপি, জামায়াত সহ বিভিন্ন রাজনৈতিক দল। বুধবার ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক করে ঐকমত্য কমিশন। দুপুরের পর শুরু হওয়া তৃতীয় পর্বের পঞ্চম দিনের এই বৈঠক রাত 11:30টার দিকে শেষ হয়। সে সময় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ বলেন, গণভোট কোন কাঠামো ও কবে হবে তা বিশেষজ্ঞ রাজনৈতিক দল ও জোটগুলোর মতামত সমন্বিত করে 2-1 দিনের মধ্যে আলোচনা করে সরকারকে পরামর্শ দেওয়া হবে। জাতীয় নির্বাচনের আগে গণভোট করার প্রস্তাব জাতীয় নির্বাচন বিলম্বিত করার প্রয়াস হবে বলে মনে করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। নির্বাচনী আয়োজনের মধ্যে যেটা আছে সেরকম আরেকটি আয়োজন যদি তার আগে করি, এটার নির্বাচনকে বিলম্বিত করার মতো একটা প্রয়াস হবে বলে আমরা মনে করি। বিশেষজ্ঞরা সর্বসম্মতভাবে আমাদের যে মতামত দিয়েছেন, 1, একটি আদেশ জারি করতে হবে, 2, ওই আদেশের মাধ্যমে গণভোট আয়োজন করতে হবে, 3, গণভোটে 2টো আলাদা প্রশ্ন থাকতে হবে, যাতে ঐকমত্য বা বৃহত্তর ঐক্য আছে সেসব বিষয়ে একটি, আর ভিন্নমত বা নোট অফ ডিসেন্ট আছে যেসব বিষয়ে সে বিষয়ে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবর জিয়ারত করেছেন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। বুধবার রাত 11টার দিকে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবর জিয়ারত করেন খালেদা জিয়া। রাত 11:15 দিকে তিনি গুলশানের বাসভবন ফিরোজার উদ্দেশ্যে রওনা হন। এ সময় তার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন বলেন, বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা কিছুটা স্থিতিশীল, তাই নিজে থেকেই দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিস্থলে কোরআন তেলাওয়াতের আগ্রহ প্রকাশ করে সেখানে যান। একান্ত ইচ্ছা এবং এটি একটি ব্যক্তিগত পারিবারিক কর্মসূচি। উনি ওনার ছেলের সাথেও, জনাব ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সাথেও উনি যোগাযোগ করেছেন এবং ওনার সাথে আলোচনা করে এবং উনি আজকে যাওয়ার যে সময় উনি তাৎক্ষণিকভাবে স্থির করেছেন। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আজ সাক্ষ্য দেবেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। বুধবার রাতে নিজের ফেসবুক ওয়ালে দেয়া পোস্টে এ কথা জানান তিনি। এদিকে জুলাই আগস্ট আন্দোলনে রাজধানীর চানখারপুলে 6 জনকে হত্যার ঘটনায় মানবতা বিরোধী অপরাধের মামলায় ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান সহ 8 জনের বিরুদ্ধেও আজ সাক্ষ্য দেবেন উপদেষ্টা আসিফ মাহমুদ। বৃহস্পতিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এর চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন বিচারিক প্যানেলে এই সাক্ষ্য গ্রহণ হওয়ার কথা রয়েছে। গত 14 জুলাই চানখারপুলে মামলাটির পলাতক 4 আসামি সহ 8 জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন ট্রাইব্যুনাল। মধ্যপ্রাচ্যের দেশ ওমানের সড়ক দুর্ঘটনায় নিহত 7 বাংলাদেশি গ্রামের বাড়ি চট্টগ্রামের সন্দ্বীপের সারিকায়েত ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে। এতে শোকের ছায়া নেমে এসেছে গোটা এলাকায়। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে এলাকার বাতাস। নিহতদের স্বজনরা জানান, বুধবার সন্ধ্যায় সাগর থেকে মাছ ধরে মাইক্রোবাসে করে বাসায় ফিরছিলেন ওই 7 জন। এ সময় সড়ক দুর্ঘটনায় গাড়িটি দুমড়ে মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। নিহতরা হলেন সারিকায়েত ইউনিয়নের আমিন সওদাগার, আরজু, রকি, শাহাবুদ্দিন, বাবলু, এছাড়াও সন্দ্বীপ পৌরসভার রনি ও জুয়েল। এ বিষয়ে আরো জানাতে সন্দ্বীপ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সাইফুল মাহমুদ।
সাইফুল, জানাবেন যে 7 জনের মৃত্যুর খবরে এলাকায় কি ধরনের পরিস্থিতি দেখছেন এবং তাদের মরদেহ ফেরত আনার ব্যাপারে কি বলছে প্রশাসন এবং স্বজনরা? বলেছেন এই মুহূর্তে কিন্তু সন্দ্বীপের সারিকাত এলাকায় কিন্তু আসলে শোকের ছায়া নেমে এসেছে। গতকাল বিকাল 5টার সময় ওমানে কিন্তু আসলে এই ভয়াবহ দুর্ঘটনার পরপরই কিন্তু আসলে যখন স্বজনরা জানতে পারে তখন থেকে কিন্তু আসলে এখানের যেই পরিবেশ সেটা কিন্তু বাড়ি হয়ে উঠেছে। আমরা কিন্তু এই মুহূর্তে আছি, এই যে নিহত হয়েছে শাহাবুদ্দিন তার বাড়িতে আছি। আমরা এখানে কিন্তু আসলে একটু আগে আমরা দেখলাম আসলে যেই বাড়ির পরিবেশ সেখানে কিন্তু আসলে একেবারে হৃদয় বিদারক দৃশ্য। এখানে কথা বলার মতো আসলে কাউকে দেখছি না। তার স্ত্রী এবং মা যেভাবে আসলে কান্না করছেন আসলে এটা আমরা বলে বোঝাতে পারবো না। এবং আমরা একটা বিষয় জানি রাখি, সেটি হচ্ছে যে এই ঘটনার পরপরই তারেক রহমান আসলে এখানে নির্দেশনা দিয়েছেন। নির্দেশনার পরপরই বিএনপির যারা নেতাকর্মী রয়েছে তারা কিন্তু এসেছেন এবং তারা কিন্তু পাশে দাঁড়িয়েছেন। আমরা কিন্তু আসলে দেখানোর চেষ্টা করছি যে শাহাবুদ্দিন মারা গেছে তার একটা মাত্র বাচ্চা এবং খুবই ছোট, এবং আমরা তাকে কিন্তু আসলে এখন দেখানোর চেষ্টা করছি এটাই তার বাচ্চা। আসলে আর কোনো বাচ্চা নাই এবং 21 দিন আগে সে মাত্র আসলে বাংলাদেশ থেকে গিয়েছিলেন। যাওয়ার পরপরই আসলে এই ধরনের ঘটনা ঘটবে এটা কেউ প্রত্যাশা করেনি। আমরা কথা বলবো আসলে এখানকার একজন বিএনপির নেতার সাথে, যিনি যার নাম ইঞ্জিনিয়ার বেলায়েত সাহেব। আমরা তার কাছ থেকে আসলে জানতে চাইবো আসলে কি হয়েছিল এবং লাশগুলো আনার ব্যাপারে প্রশাসন কিংবা ওনারা কতটুকু উদ্যোগ নিয়েছেন। আপনি জেনেছেন গতকালকে 4টার পরে এই হৃদয় বিদারক ঘটনাটি হয়। তারা ফিশিং ট্রলারে যাওয়ার জন্য গাড়িতে ছিল এবং গাড়ি খুব দ্রুত গতিতে, যতটুকু জেনেছি গাড়ির গতি বেশি ছিল, গাড়িকে এমনভাবে মেরেছে, দুর্ঘটনা হয়েছে। গাড়ি ধুমরে একদম মুছছে, গাড়ির অবস্থা শোচনীয় ছিল এবং অন স্পট 7 জন আমাদের সন্দ্বীপের, তার মধ্যে সারিক্ষেতের 5 জন, মাঠভাঙ্গার 1 জন এবং রহমতপুরের 1 জন। আজকে আপনি দেখেছেন এখানে শোকের মাধ্যম আমাদের প্রিয় নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে এই পরিবারের পাশে দাঁড়ানোর জন্য আমাদেরকে তিনি নির্দেশ দিয়েছেন। আমাদের সকল নেতৃবৃন্দ এখানে উপস্থিত হয়েছে। আপনি দেখেন এখানে এলাকার নারী, পুরুষ, হিন্দু, জেলে সবাই এই কাতারে এসেছে। এই শোকের মাধ্যমে তারা অংশগ্রহণ করেছে। আমি আপনাদের মাধ্যমে অন্তর্বর্তীকালীন সরকারের নিকট আবেদন জানাবো, বিশেষ করে ওমানে যে আমাদের সন্দ্বীপের মিশন আছে, আমাদের রাষ্ট্রদূত দ্রুত সময়ের ভিতরে এদের লাশগুলা বাংলাদেশে ফেরত পাঠিয়ে সন্দ্বীপে এনে পরিবার পরিজনকে যাতে লাশগুলা হস্তান্তর করা হয়। এরপরে আপনি দেখেছেন এই যে অবুঝ বাচ্চা, একজনের 4 মাসের একটা মেয়ে, ওনারও 4 মাসের নাতি, উনি নিজেও স্ট্রোক করেছে, ওনার একমাত্র ছেলে, আর ওনার ভাই, তার 2টা বাচ্চা। সব মিলিয়ে এদের একটা ব্যবস্থা গ্রহণ করার জন্য আমি রাষ্ট্রের কাছে অনুরোধ করব। বিএনপির পরিবার কিন্তু আমরা ওনাদের পাশে আছি। আপনারা শুনছিলেন আসলে বিএনপির নেতার বক্তব্য। তিনি যেটা জানালো আসলে তিনি সরকারের কাছে অনুরোধ জানাতেন খুব দ্রুত সময়ের মধ্যে যাতে লাশগুলো এনে স্বজনদের মাধ্যমে আসলে বুঝিয়ে দেওয়া হয়। আমরা কথা বলেছিলাম উপজেলা প্রশাসনের সাথে, উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে। তিনি জানালো আসলে তিনি যোগাযোগ করার চেষ্টা করছেন ডিসি মহোদয়ের সাথে এবং ডিসি মহোদয় চেষ্টা করবেন আসলে মন্ত্রণালয়ে যোগাযোগ করে লাশগুলো খুব দ্রুত সময়ের মধ্যে ফেরত আনার জন্য। তবে এই মুহূর্তে কিন্তু একেবারে সন্দ্বীপের পরিবেশ কিন্তু একেবারে ভারী হয়ে উঠেছে এবং প্রত্যেকে কিন্তু আসলে তাদের জন্য দোয়া করছেন এবং খুব দ্রুত সময়ের মধ্যে তাদের লাশগুলো যাতে ফেরত আছে সেটাই কামনা করছেন। হাবিবা, এই ছিল আমার কাছে সন্দ্বীপ থেকে সর্বশেষ সংবাদ। জি, ধন্যবাদ আপনাকে সাইফুল। চট্টগ্রাম কক্সবাজার রেলপথে একের পর এক দুর্ঘটনায় আতঙ্কে যাত্রী ও স্থানীয়রা। 2023 সালের উদ্বোধনের পর থেকে 20 মাসে অন্তত 30 জনের প্রাণহানি হয়েছে। চলন্ত ট্রেনের বাফার ভাঙা, বগিচ্যুত আর অরক্ষিত লেভেল ক্রসিংয়ের কারণে প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটলেও এ বিষয়ে সুনির্দিষ্ট তদন্ত হয়নি। দুর্ঘটনা এড়াতে স্থায়ী সমাধানের দাবি স্থানীয়দের। চট্টগ্রাম থেকে সাইফুল মাহমুদের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন আবরার মাহি। চট্টগ্রামের দোহাজারী থেকে কক্সবাজার পর্যন্ত 103.57 কিলোমিটার রেলপথে প্রতিদিন চলছে 4 জোড়া ট্রেন। কক্সবাজার রেলপথে ট্রেন চলাচল শুরুর পর তা দ্রুত জনপ্রিয় হয়ে ওঠে, কিন্তু ট্রেনের সংখ্যা বাড়ার সঙ্গে সঙ্গে এই রেলপথ এখন ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। নতুন নির্মিত এই রেলপথের 72টি লেভেল ক্রসিংয়ের মধ্যে 56টিতে কোনো গেটম্যান এবং প্রতিবন্ধকতা বা ব্যারিয়ার নেই, ফলে একের পর এক দুর্ঘটনা ঘটছে।
চট্টগ্রাম কক্সবাজার রেলপথে গেল বছর 17 জন এবং চলতি বছরের 2 আগস্ট পর্যন্ত 13 জনের মৃত্যু হয়েছে। রেল কর্তৃপক্ষের গাফিলতির কারণে বিভিন্ন রকম দুর্ঘটনা হচ্ছে। 20 মাসে 30 জন প্রাণহানি হয়েছে চট্টগ্রাম টু কক্সবাজার রেল লাইনে। রেলগেট না থাকার কারণে বা রেলের কর্তৃপক্ষের লোক না থাকার কারণেও এটা দুর্ঘটনা ঘটছে। দুর্ঘটনা প্রতিরোধে জনসাধারণকে সচেতন করার লক্ষ্যে কার্যক্রম পরিচালনার কথা জানান এ পুলিশ কর্মকর্তা। মানুষের মূলত অসাবধানতার কারণে, মানুষ রেল লাইনে দাঁড়িয়ে ফোনে কথা বলার কারণে অনেকগুলো দুর্ঘটনা সংঘটিত হয়। আমরা চেষ্টা করে যাচ্ছি যাতে এই দুর্ঘটনা দিনে দিনে যাতে কমানো যায়। এদিকে জনবল সংকটের কথা স্বীকার করেন বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক ABM কামরুজ্জামান। আমরা আসলে সব জায়গায় তো লোকবল দিতে পারবো না, জনগণের স্বল্পতা আছে, সব মিলিয়ে আসলে জনসচেতনতার কোনো বিকল্প নেই। তারপরেও আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করছি যেগুলো অন্তত ব্যস্ত গেট, যেগুলো না দিলেই নয়, এগুলোতে ইন্ট্রোডিউস করা যায় কিনা আমরা এগুলো দেখছি। যাত্রীদের প্রশ্ন একটাই, আর কত প্রাণহানি হলে জবাবদিহি হবে। আবরার মাহি, RTV। AFC এশিয়ান কাপ ফুটবল বাছাই প্রসঙ্গ। এই পর্বের গুরুত্বপূর্ণ ম্যাচে আজ হংকং চায়নার মুখোমুখি হবে বাংলাদেশ। জাতীয় স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে রাত 8টায়। বাংলাদেশকে সমীহ করলেও হামজাদের বিপক্ষে জয় তুলে নিয়ে গ্রুপ সি থেকে মূল পর্বে যাওয়ার দৌড়ে এগিয়ে থাকতে চায় হংকং। অপরদিকে টেবিলের 3-এ থাকা বাংলাদেশের লক্ষ্য পূর্ণ 3 পয়েন্ট ঘরে তোলা। আরও জানাচ্ছেন আতিকুল ইসলাম শাকিল। বাংলাদেশের ফুটবল পুনর্জাগরণে এশিয়া কাপের মূল পর্বে খেলার যে লক্ষ্য, সেই লক্ষ্য অর্জন করতে হলে এই ম্যাচে আসলে জয়ের বিকল্প নেই বাংলাদেশের সামনে। কেননা এর আগে 2টি ম্যাচ খেলে মাত্র 1টি পয়েন্ট আছে বাংলাদেশের ঝুলিতে। তবে জয় পেতে হলে যে গোল পেতে হবে সেখানেই চিন্তা বাংলাদেশের। অনেক সুযোগ তৈরি করেও ফিনিশিং এর অভাবে কাজের কাজটি হয়নি আগের 2 ম্যাচে। এবার সেই কাজটিই করতে চান জামাল সুমিত্রা। যে উইকনেস আছে হংকং এর, এটা তো আমি আপনার সাথে শেয়ার করব না, but we have discussed their weaknesses. But for me, tomorrow jera khelbe, they have to show character, they have to show personality, and they have to show courage. হংকংকে শক্তিশালী মানলেও এ ম্যাচে জয়ের খরা ঘুঁচবে বলে আশা কোচেরও। We have the quality to do it. I think we have the quality to তাদের খেলার স্টাইলটা ভিন্ন, কিন্তু মান সিঙ্গাপুরের মতোই শক্তিশালী। তাদের ভালো কিছু খেলোয়াড় রয়েছে, তবে আমরা পুরো দল নিয়েই ভাবছি। এখানে 4 দলই সমান। আমাদের জয়ের সামর্থ্য আছে, স্কোয়াডের মানও সন্তোষজনক। আমরা কঠোর অনুশীলন করেছি, প্রস্তুতিও ভালো হয়েছে। would be very helpful for us mentally especially. এর আগে হংকংয়ের বিপক্ষে 4 বার মুখোমুখি হয় বাংলাদেশ। সেখানে 2টিতে ড্র আর 2টিতে ছিল হার। তবে এবার বাংলাদেশ দলে আছেন হামজা, সমিত, সোমরা। তাদের অন্তর্ভুক্তিতে স্বাগতিকদের শক্তি বাড়লেও জয় নিয়ে দেশে ফিরতে চায় হংকংও। But if we win our home games and we pick up points away from home, then I'm sure that will stand us very, very close to qualifying. So it's not do or die for us. আতিকুল ইসলাম শাকিল, RTV, ঢাকা। পাল্টাপাল্টি অভিযোগে চলছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ চাকসু নির্বাচনের প্রচার। বুধবার আচরণবিধি লঙ্ঘনের পাল্টাপাল্টি অভিযোগ করেছে ছাত্রদল ও ছাত্র শিবির। নির্বাচন কমিশনে প্রথম লিখিত অভিযোগ জমা দেয় ছাত্রদল, পরে ছাত্র শিবিরও অভিযোগ জমা দেয়। অভিযোগে ছাত্রদল বলে, সম্প্রতির শিক্ষার্থী জোট প্যানেলে ভিপি প্রার্থী সাউন্ড সিস্টেম ব্যবহার করে প্রচার চালান, যা নির্বাচনী আচরণবিধির স্পষ্ট লঙ্ঘন। অন্যদিকে ছাত্র শিবির অভিযোগে বলে, ছাত্রদলের কর্মীরা ক্লাস চলাকালে প্রবেশ করে প্রচার চালান ও লিফলেট বিতরণ করেন, এতে ব্যাহত হয় পাঠদান। কুমিল্লাবাসীর কাছে ভোগান্তির আরেক নাম কুমিল্লা জেনারেল হাসপাতাল। নানামুখী সংকটে জর্জরিত হাসপাতালটি নেই প্রয়োজনীয় অবকাঠামো, চিকিৎসা সরঞ্জাম, পর্যাপ্ত জনবল আর ঔষধ। এর ফলে দুর্ভোগে পড়েছেন চিকিৎসা নিতে আসা রোগীরা। সিভিল সার্জন বলছেন, 250 শয্যার নতুন একটি হাসপাতালের অনুমোদন পেলে ভোগান্তি অবসান ঘটবে। কুমিল্লা থেকে গোলাম কিবরিয়ার পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন আব্দুল হামিদ। উন্নত চিকিৎসার আশায় ভোর থেকে কুমিল্লা জেনারেল হাসপাতালের টিকিট কাউন্টারে ভিড় করেন শত শত রোগী। অনেক কষ্টের টিকিট হাতে পেলেও চিকিৎসক না থাকায় সেবা পেতে লাইনে দাঁড়িয়ে থাকতে হয় ঘন্টার পর ঘন্টা। অনেক সময় ডাক্তার না দেখিয়েই ফিরতে হয় রোগীদের। 1845 সালে প্রতিষ্ঠিত হাসপাতালটির বর্তমান শয্যা সংখ্যা 100। মেডিসিন, সার্জারি, শিশু, গাইনি, অর্থোপেডিক সহ 9টি ইউনিটের বহির্বিভাগে নেই পর্যাপ্ত চিকিৎসক ও নার্স। বেশিরভাগ পরীক্ষা নিরীক্ষা বাইরে করতে হচ্ছে, ওষুধ বেশি একটা পাওয়া যায় না,
এগুলো বাইরে থেকে সংগ্রহ করা লাগছে। এখানে ডাক্তারের সংখ্যাও কম, দেখা যায় যে সপ্তাহে কখনো ডাক্তার আসে কখনো আসে না। 100 শয্যার হাসপাতাল এখন 100 শয্যায় রয়ে গেছে, এটাকে আরো উন্নতি করা দরকার। সিরিয়াল তো অনেক লম্বা, এই লম্বা সিরিয়ালের কারণে আমি এখনো ডাক্তার দেখাইতে পারতেছি না। 2 ঘন্টা 1.5 ঘন্টা সিরিয়ালে থাকুন লাগে, যদি কাউন্টার কিছু বাড়ায় তাহলে আমাদের জনগণের জন্য ভালো হবে। এখানে যে অব্যবস্থাপনা বা দুর্ভোগ আছে রোগীদের, ওইটা আমরা চাই খুব তাড়াতাড়ি সমাধান করুক সরকার, মানে এদিকে একটু নজর দিক। এক কক্ষেই গাদাগাদি করে চলে একাধিক বিভাগের চিকিৎসা। নানামুখী সংকটের কথা স্বীকার করে আবাসিক চিকিৎসা কর্মকর্তা জানান, চাইলেও সবাইকে সেবা দেওয়া সম্ভব হচ্ছে না। অন্তঃবিভাগে অ্যাকচুয়ালি এর চেয়ে অনেক বেশি রোগী ভর্তি করা সম্ভব, যে ডিমান্ড আছে, কিন্তু স্থাপনা সংকটের কারণে আমরা সেটা করতে পারছি না। বহির্বিভাগের যে স্থাপনা সেটা খুবই সংকট, চিকিৎসকদের ভালো বসার জায়গা নাই এবং এক রুমে অনেক সময় 2-3 জন চিকিৎসককে বসাতে হয়। শুধু চিকিৎসক নয়, হাসপাতালের আধুনিক ভবন, উন্নত সরঞ্জাম থেকে শুরু করে ওষুধেরও রয়েছে তীব্র সংকট। এই হাসপাতালটিকে 250 বেডে রূপান্তর করার জন্য আমরা চিঠি দিয়েছি, মন্ত্রণালয় এবং ডিজি বরাবর চিঠি দিয়েছি। আমরা আশা করি যে অদূর ভবিষ্যতে সরকার এখানে একটি 250 বেডের হাসপাতাল করবে। জেলার জনস্বাস্থ্য সুরক্ষায় দ্রুত হাসপাতালটির চলমান সংকটের সমাধান চান সেবা প্রত্যাশীরা। আব্দুল হামিদ, RTV। মা ইলিশ রক্ষা দেশের বিভিন্ন স্থানে অভিযান চালাচ্ছে প্রশাসন। চালকাঠিতে ইলিশ রক্ষা অভিযানের সুগন্ধা ও বিষখালী নদী থেকে 6000 মিটার জাল ও 7 কেজি ইলিশ জব্দ করা হয়েছে। এদিনে 8টি অভিযানে এই জাল ও ইলিশ জব্দ করে মৎস্য বিভাগ। ভোলায় আটক করা হয়েছে 7 জেলেকে। এ সময় 4,927 মিটার জাল জব্দ করে আগুনে পোড়ানো হয়। জেলায় মা ইলিশের ডিম ছাড়া ও প্রজনন নিশ্চিতে কাজ করছে কোস্টগার্ড দক্ষিণ জোন সদস্যরা। নদীতে টহলের পাশাপাশি সচেতনতামূলক লিফলেট বিতরণ ও মাইকিং করা হচ্ছে। এদিকে গাজীপুরের কালিয়াকৈরে নিষেধাজ্ঞা অমান্য করে প্রকাশ্যে বিক্রি হচ্ছে জাটকা ও মা ইলিশ। চট্টগ্রামে আলাদা সড়ক দুর্ঘটনায় 3 জন নিহত হয়েছেন। বুধবার রাতে সীতাকুণ্ড উপজেলার ফৌজদারহাট টোল রোড এলাকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় 2 যুবক নিহত হয়েছেন। নিহতদের পরিচয় জানা সম্ভব হয়নি। বুধবার সন্ধ্যায় মহানগরীর রিং রোডে বেপরোয়া বাইকের ধাক্কায় শাহজাহান নামে এক পথচারী নিহত হন। নিহত শাহজাহানের বাড়ি ইপিজেড থানার কাজির গলি এলাকায়। আবার উস্কানিমূলক আচরণ করলেন ইসরায়েলের কট্টর ডানপন্থী নেতা ও জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গাভি। তার নেতৃত্বে প্রায় 1300 ইহুদি পবিত্র আল আকসা মসজিদ প্রাঙ্গণে প্রবেশ করেছে বলে জানিয়েছেন বেশ কয়েকটি আন্তর্জাতিক গণমাধ্যম। স্থানীয় সময় বুধবার ইহুদি ধর্মীয় উৎসব সুকোটের দ্বিতীয় দিনে এই ঘটনা ঘটে। এ ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে সৌদি আরব। এক বিবৃতিতে আল আকসার পবিত্রতার উপর নিরবিচ্ছিন্ন আঘাতের তীব্র প্রতিবাদ পুনর্ব্যক্ত করে সৌদি আরব। বিতর্কিত স্থানটি মুসলমানদের 3য় পবিত্রতম স্থান, পাশাপাশি এটি ইহুদিদের সর্বাপেক্ষা পবিত্র স্থান হিসেবেও পরিচিত। লস অ্যাঞ্জেলস এবং ওয়াশিংটন ডিসিতে সেনা পাঠিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এছাড়া শিকাগো ও পোর্টল্যান্ডেও সেনা মোতায়েনের নির্দেশ দিয়েছেন ট্রাম্প। বুধবার এই তথ্য জানিয়েছে বিবিসি। সাম্প্রতিক বিভিন্ন ডেমোক্রেট নিয়ন্ত্রিত শহরের অভিবাসী বিরোধী অভিযান পরিচালনা করছে ট্রাম্প প্রশাসন। এর জের ধরে বিভিন্ন অঞ্চলে অস্থিরতা দেখা দিয়েছে। সেনা মোতায়েন নিয়ে আলাদা বাধা সৃষ্টি করলে জরুরি ক্ষমতা প্রয়োগ করে নিজের সিদ্ধান্ত বাস্তবায়নের হুমকি দিয়েছেন ট্রাম্প। এরই মধ্যে অরেগনের এক ফেডারেল বিচারক পোর্টল্যান্ডে সেনা মোতায়েনের ট্রাম্পের প্রচেষ্টা অবৈধ ঘোষণা করে মন্তব্য করেছেন। এদিকে শিকাগোর মেয়র ও ইলিনয়ের গভর্নরকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানোর দাবি জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। রিপাবলিকান ও ডেমোক্রেটরা বাজেট বিল নিয়ে একমত হতে না পারায় যুক্তরাষ্ট্রের ফেডারেল সরকারের শাটডাউন চলমান রয়েছে। প্রায় 7.5 লাখ সরকারি কর্মচারী বিনা বেতনে ছুটিতে রয়েছেন। ফলে সাময়িকভাবে বন্ধ রয়েছে অনেক সরকারি সেবা। মেডিকেয়ার রোগীদের জন্য টেলিহেলথ অ্যাপয়েন্টমেন্ট বুক করতে পারছে না দেশের হাসপাতাল ও স্বাস্থ্য সংস্থাগুলো। এছাড়া 1 অক্টোবর থেকে মেডিকেয়ারে মহামারীকালীন টেলিহেলথের বিশেষ নিয়ম বা ছাড়পত্র শেষ হয়েছে। এই ছাড়পত্রের মাধ্যমে আগে রোগীরা ঘরে বসেই মানসিক বা আচরণগত স্বাস্থ্য ছাড়াও অন্যান্য চিকিৎসা নিতে পারতেন। এদিকে শাটডাউনের কারণে অসংখ্য ফ্লাইট বাতিল বা দেরি হচ্ছে।
সকালের সংবাদ এ পর্যন্তই। মধ্যাহ্নের সংবাদ দুপুর 12টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।